আজকে আমরা ক্লাস করব গণিত আর বাংলা। ঠিক আছে, তো ফার্স্ট আমরা ক্লাস করব কি গণিত। সবাই খাতা এবং পেন নিয়ে রেডি হও এবং তোমাদের ক্যামেরাগুলো অন করো। সবাই ক্যামেরাগুলো অন করো। আমার এখানে বৃষ্টি হচ্ছে। তোমাদের ওইদিকেও কি বৃষ্টি হচ্ছে? না ম্যাম, আমাদের এখানে রোদ। আমাদের এখানে প্রচুর গরম। কিছুক্ষণ আগে থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, সবাই কি খাতা পেন নিয়ে রেডি হয়েছো? না ম্যাম। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আমরা কত নম্বর পর্যন্ত করেছিলাম? আমরা 6 নম্বর পর্যন্ত করেছিলাম, তাই ম্যাম, না? আমরা 6 নম্বর পর্যন্ত করেছি। আজকে আমরা 7 নম্বর ম্যাম, থেকে শুরু করব। ম্যাম, বলো। এটা কত নম্বর পৃষ্ঠা? এটা 71 পৃষ্ঠা। এটা 71 নম্বর পৃষ্ঠা। আচ্ছা দেখো, আমরা 7 নম্বর অঙ্কটা আগে পড়ে নিই, ঠিক আছে? দেখো, এখানে বলছে 9টি সংখ্যার যোগফল। 9টি সংখ্যার যোগফল 360। তাহলে 9টা সংখ্যাকে যোগ করে কত হবে? 360 হবে, তাই না? 9টি সংখ্যার যোগফল হচ্ছে 360। অর্থাৎ আমরা যদি 9টা সংখ্যাকে যোগ করি, একজন জয়েন করেছে, ওটাই তো। আচ্ছা, তাহলে দেখো 9টা সংখ্যার যোগফল কত হবে? 360 হবে। প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 152। এই যে দেখো, এখানে কিন্তু 9টা সংখ্যা দেওয়া আছে। দেখো, প্রথম থেকে নবম পর্যন্ত এই 9টা সংখ্যার যোগফল কত? এই যে এখানে দেখো 360 দেওয়া আছে, তাই না? এখন কি বলছে দেখো, প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত 4টি সংখ্যার যোগফল 152। অর্থাৎ এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টি সংখ্যার যোগফল কত? 152। এই প্রথম 4টি সংখ্যার যোগফল হচ্ছে 152। এবার দেখো, ষষ্ঠ থেকে নবম পর্যন্ত 4টি সংখ্যার যোগফল হচ্ছে 164। তার মানে এই পঞ্চমটা বাদ। এই যে দেখো, এই ষষ্ঠ থেকে নবম পর্যন্ত এই 4টি সংখ্যার যোগফল হচ্ছে 164। আর এই 5 নম্বরটা কি আছে? ফাঁকা আছে। তার মানে আমাদের বের করতে হবে পঞ্চম সংখ্যাটি কত। তাহলে দেখো, আমরা আবার পড়ি। এখানে 9টি সংখ্যার যোগফল হচ্ছে 360। 9টি সংখ্যার যোগফল হচ্ছে 360। অর্থাৎ এই পুরো যে 9টা সংখ্যা আছে, 9টা সংখ্যার যোগফলই হচ্ছে 360। প্রথম থেকে চতুর্থ পর্যন্ত 4টি সংখ্যার যোগফল কত? 152। এবং ষষ্ঠ থেকে নবম পর্যন্ত 4টি সংখ্যার যোগফল হচ্ছে 164। তাহলে পঞ্চম সংখ্যাটি কত? তো তাহলে আগে আমরা প্রথমে কি লিখবো? আমরা প্রথমে লিখবো, প্রথম লাইন আমরা লিখবো 9টি সংখ্যার যোগফল 360। লিখে ফেলো। সবাই লিখে ফেলো এবং তোমাদের ক্যামেরাগুলো অন করে বসো। সবার ক্যামেরা অফ কেন? মিস, আবার বলতে পারবেন? হ্যাঁ পারবো। 9টি সংখ্যার যোগফল 360। 9টি সংখ্যার যোগফল 360।
9টি সংখ্যার যোগফল 360। মিস লেখা শেষ। শেষ। আচ্ছা, এবার দেখো, এবার আমরা কি পেয়েছি দেখো। প্রথম থেকে চতুর্থ পর্যন্ত 4টি সংখ্যার যোগফল হচ্ছে কত? 152। তাহলে আমরা কি লিখবো? প্রথম 4টি সংখ্যার যোগফল 152। অর্থাৎ এই যে প্রথম থেকে এই চতুর্থ, এই 4টি লিখবো আমরা, যে প্রথম 4টি সংখ্যার যোগফল হচ্ছে 152। প্রথম 4টি সংখ্যার যোগফল 152। প্রথম থেকে 4টি সংখ্যার যোগফল 152। প্রথম থেকে 4টি সংখ্যার যোগফল 152। অর্থাৎ প্রথম 4টি সংখ্যার যোগফল, প্রথম 4টি সংখ্যার যোগফল 152 লেখা হয়েছে। ইয়েস ম্যাম। বাকিরা একটু রেসপন্স করো। বাকিদের কি লেখা হয়েছে? কি হলো, তোমরা কথা বলছো না কেন? অহন, জাকি, তাইফ, মিস বলো। 9টি সংখ্যার যোগফল 360, তারপরে কি লিখবো? তারপরে লিখবে প্রথম 4টি সংখ্যার যোগফল, এই যে প্রথম থেকে চতুর্থ, এই প্রথম 4টি সংখ্যার যোগফল 152। লিখো, প্রথম 4টি সংখ্যার যোগফল 152। প্রথম 4টি সংখ্যার যোগফল 152। প্রথম 4টি সংখ্যার যোগফল 152। এবার আমরা তৃতীয় নম্বর লাইন ম্যাম লিখব। আবার বলবেন। প্রথম 4টি সংখ্যার যোগফল, এই যে 1 থেকে চতুর্থ, প্রথম থেকে চতুর্থ, অর্থাৎ প্রথম 4টি সংখ্যার যোগফল কত লেখা আছে? 152। প্রথম 4টি সংখ্যার যোগফল 152। এবার লিখবো আমরা যে শেষ 4টি সংখ্যার যোগফল কত দেওয়া আছে বলো তো। শেষ 4টি সংখ্যার যোগফল দেওয়া আছে 164। শেষ 4টি সংখ্যার যোগফল দেওয়া আছে 164। এবার লিখবো শেষ 4টি সংখ্যার যোগফল 164। ম্যাম প্রথম 4টি সংখ্যার যোগফল 152টি, তারপরে কি লিখবো? শেষ 4টি সংখ্যার যোগফল 164। কি ম্যাম? শেষ 4টি সংখ্যার যোগফল, এই যে দেখো এখানে লেখা আছে কি, এখানে প্রথম 4টি সংখ্যা হচ্ছে প্রথম থেকে চতুর্থ, এটার যোগফল কত দেওয়া আছে? 152। এবং ষষ্ঠ থেকে সপ্তম, তার মানে এই কয়টা হচ্ছে শেষ সংখ্যা, তাই না? এবার আমরা লিখবো যে শেষ 4টি সংখ্যার যোগফল 164। শেষ 4টি সংখ্যার যোগফল 164। মিস লেখা শেষ। এবার দেখো, এবার একটু আমার কথা খেয়াল করো। তাহলে আমরা কি লিখলাম? প্রথম 4টি সংখ্যার যোগফল লিখেছি 152।
এবং শেষ চারটি সংখ্যা লিখেছি 164। তাহলে প্রথম চারটি এবং শেষ চারটি মোট কতটি সংখ্যা হলো? মোট 8টি সংখ্যা হলো, তাই না? প্রথম চারটি এবং শেষ চারটি। তাহলে এবার আমরা লিখব যে প্রথম চারটি সংখ্যা ও শেষ চারটি সংখ্যা, অর্থাৎ আগে এইটুকু লিখো, প্রথম চারটি সংখ্যা এবং শেষ চারটি সংখ্যা। চতুর্থ লাইন লিখবে প্রথম চারটি সংখ্যা এবং শেষ চারটি সংখ্যা। লিখেছো? প্রথম চারটি সংখ্যা ও কি ম্যাম? প্রথম চারটি সংখ্যা ও শেষ চারটি সংখ্যা লিখো। প্রথম চারটি সংখ্যা ও শেষ চারটি সংখ্যার যোগফল। দিয়ে আমরা কি করব? 152 যোগ 164 লিখব। পাশাপাশি যোগ হবে, এটা 152 যোগ 164। প্রথম চারটি সংখ্যা এবং শেষ চারটি সংখ্যার যোগফল। ম্যাম লিখেছি। লেখা হয়েছে? Yes, যোগফল কত ma'am. হলো? যোগফল কত হলো? প্রথম চারটি এবং শেষ চারটি সংখ্যার যোগফল, দুইটা যোগ করে কত হলো? 152 যোগ 164 যোগ করো, কত হলো? না, মিস উত্তর হচ্ছে 316। ইয়েস 316। তাহলে দেখো প্রথম চারটি এবং শেষ চারটি, তাহলে মোট 8টি সংখ্যা বের হলো, তাই না? কিন্তু আমাদের Yes, সংখ্যা ma'am. আছে 9টি। তাহলে আমাদের পঞ্চম সংখ্যা এখানে বাদ আছে। তাহলে এবার আমরা লিখব অতএব পঞ্চম সংখ্যাটি। লিখো, তিনটা ফোঁটা দিয়ে অতএব দিবে, তিনটা ফোঁটা দিয়ে অতএব দিবে, দেন লিখবে কি পঞ্চম সংখ্যাটি। পঞ্চম সংখ্যাটি সমান 360 বিয়োগ 316। 360 বিয়োগ 316। অতএব পঞ্চম সংখ্যাটি সমান 360 বিয়োগ 316। অতএব পঞ্চম সংখ্যাটি সমান 360 44। ভালো করে বিয়োগ করো। অ্যানসার কত হয়েছে? তাই অ্যানসার কত হয়েছে? 44। ইয়েস, অ্যানসার হবে 44। তাহলে আমাদের পঞ্চম সংখ্যাটি কত হলো? 44। আবার বলতে পারবেন? অতএব পঞ্চম সংখ্যাটি সমান 360 বিয়োগ 316। অতএব পঞ্চম সংখ্যাটি 360 বিয়োগ 316। সবার কি বিয়োগ করা হয়েছে? Yes, ma'am. বাকিরা দ্রুত করে ফেলো। Yes, ma'am. উত্তর হলো 44। লিখবে উত্তর 44। Is বলো। উত্তর 44 আসলো না, তার নিচে আমরা উত্তর দিয়ে আবার 44
দিব? হ্যাঁ, ওখানে ওখানে তুমি পাশাপাশি লিখো না, 44 লিখেছো, অ্যান্সার করেছো, তারপরে উত্তর লিখবে 44। ওকে। আচ্ছা, সবার হলে এবার তাহলে আমরা 8 নম্বরটা পড়বো। মিস লেখা শেষ। উত্তর হলো 44। হ্যাঁ, উত্তর হবে 44। আচ্ছা, এবার তাহলে আমরা 8 নম্বরটা পড়ি, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছো সবাই? 7 নম্বরটা বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। ইয়েস। ভালোভাবে বুঝেছো নাকি মিথ্যা বলছো? না বুঝলে আবার বলো, আমি আবার বুঝাই দিব। মিস আমি একবার ভালোভাবে একবার মুখস্থ করে। মিস আমিও ভালোভাবে বুঝেছি। আচ্ছা, এবার তাহলে 8 নম্বরটা বলি, দেখো। 8 নম্বরে বলছে নাহিদের 450 টাকা আছে। নাহিদের কত টাকা আছে? 450 টাকা। 425 টাকা। এবার বলছে নাহিদ অপেক্ষা সুমনের 115 টাকা কম আছে। অর্থাৎ নাহিদের আছে 450 টাকা, কিন্তু সুমনের কত আছে? 115 টাকা কম আছে। নাহিদের চাইতে কি আছে? 115 টাকা কম আছে। তাদের টাকা একত্রে করলে, অর্থাৎ নাহিদ এবং সুমনের টাকা যদি আমরা যোগ করি, তাহলে আরিফের টাকার সমান হবে। অর্থাৎ নাহিদের কাছে যত টাকা আছে এবং সুমনের কাছে যত টাকা আছে, এই দুইটা টাকা যদি আমরা যোগ করি, তাহলে সেই টাকাটা কার হবে? আরিফের কাছে আছে। এখন বলছে যে আরিফের কত টাকা আছে। তাহলে আমরা আগে কি করব? আমরা আগে যেহেতু কি আছে, নাহিদের অপেক্ষা সুমনের 115 টাকা কম আছে, তাহলে আমরা আগে নাহিদের কাছে, সরি, সুমনের কাছে কত টাকা আছে আমরা আগে সেটা বের করব। তাহলে সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? নাহিদের টাকা থেকে সুমনের টাকাটা বিয়োগ করতে হবে। কি করতে হবে? নাহিদের টাকা থেকে সুমনের টাকাটা বিয়োগ করতে হবে। তাহলে লিখো যে নাহিদের কাছে আছে 450 টাকা। নাহিদের কাছে আছে 450 টাকা। ম্যাম আবার বলবেন? অবশ্যই, নাহিদের কাছে আছে 450 টাকা। নাহিদের কাছে আছে 450 টাকা। ম্যাম লিখেছি। লিখেছো? এবার Yes, ma'am. নিচের লাইনে লিখবে যে সুমনের টাকা কম আছে, সরি, সুমনের কম আছে 115 টাকা। নাহিদ অপেক্ষা সুমনের কম আছে লিখবে। নাহিদ অপেক্ষা সুমনের কম আছে। কি ম্যাম? নাহিদ অপেক্ষা, বা তোমরা লিখতে পারো, এত বড় লেখার, শোনো শোনো, এত বড় লেখার প্রয়োজন নেই, তোমরা সংক্ষেপে লিখো যে সুমনের কম আছে। লিখো সুমনের কম আছে 115 টাকা। দেন এটা তোমরা কি করবে? বিয়োগ করে ফেলবে। ম্যাম আমার বলবেন? সুমনের কম আছে, প্রথম লাইন কি লেখা হয়েছে? ইয়েস ম্যাম। এবার লিখো সুমনের কম আছে 115 টাকা। মিস উত্তর হচ্ছে 335। আচ্ছা, উত্তর 335। আরো বাকি কাজ আছে, আর একটু সবার লেখা হয়ে যাক। ম্যাম উত্তর 335। আচ্ছা, এবার আমাদের কি বলছে দেখো, যে তাদের টাকা একত্রে করলে, তাহলে আমরা নাহিদের টাকা আছে 450 টাকা, আর সুমনেরটা আমরা কত টাকা পেলাম? 335 টাকা পেলাম, তাই না? ইয়েস আমরা ম্যাম। সুমনের পেলাম 335 টাকা। তাহলে দেখো নাহিদ আর সুমনের টাকা যদি আমরা একত্রে যোগ করি, তাহলে আমরা কার টাকা পেয়ে যাব? আমরা আরিফের টাকা পেয়ে যাব। কারণ এখানে কি বলেছে যে তাদের টাকা একত্রে করলে আরিফের টাকার সমান হয়। অর্থাৎ আমরা যদি নাহিদের টাকা এবং সুমনের টাকা যোগ করি, তাহলে আরিফের টাকার সমান হবে, অর্থাৎ আরিফের কাছে তত টাকা থাকবে। তাহলে এখন আমরা কি লিখবো?
এখন আমরা লিখবো যে নাহিদ এবং সুমনের টাকা একত্রে করলে বা একত্রে আছে। নাহিদ ও সুমনের একত্রে আছে, লিখো নাহিদ ও সুমনের একত্রে আছে। নাম্বার বলবেন? অবশ্যই। নাহিদ ও সুমনের একত্রে আছে। নাহিদ ও সুমনের একত্রে আছে। ম্যাম লিখেছি। এবার আমরা কি করব, এদের দুইজনের টাকাটা আমরা যোগ করে দিব। তাহলে আমরা কত লিখবো, 450 যোগ 335 টাকা, যেটা আমরা নাহিদেরটা পেলাম বিয়োগ করে। 450 যোগ 335 টাকা। এবার যোগ করে বের করো এটা। তাহলে ম্যাম এটা কি পাশাপাশি যোগ করব? হ্যাঁ, পাশাপাশি যোগ করবে। ওকে ম্যাম। এটা যোগ করলে আমরা কার টাকা পেয়ে যাব? এটা যোগ করলে আমরা আরিফের টাকা পেয়ে যাব। আবার বলবেন? নাহিদ ও সুমনের একত্রে আছে। ম্যাম বলো। উত্তর তো 785 টাকা। উত্তর তো 785 টাকা। ইয়েস, উত্তর হবে 785। তাহলে 785 টাকা। আমরা নিচে লিখবো অতএব আরিফের কাছে আছে 785 টাকা। অতএব আরিফের কাছে আছে 785 টাকা। অতএব আরিফের কাছে আছে 785 টাকা। ম্যাম লিখেছি 785 টাকা। হ্যাঁ, নিচে লিখলে আরিফের কাছে আছে 785 টাকা এবং নিচে কি লিখবে, উত্তর 785 টাকা। লেখা হয়েছে? Yes ma'am. Yes ma'am. লিখেছি। আচ্ছা, সবার কি লেখা শেষ? Yes ma'am. Yes ma'am. Yes ma'am. আচ্ছা, এবার আমরা 9 নম্বর করব। No ma'am. কেন, দুইটা তো অঙ্ক করলাম। আমরা প্রত্যেকদিন কি দুইটা করে অঙ্ক করব? প্লিজ আপনি এগুলা বেশি বড় বলো, কি বলছো তাই? এগুলা বেশি বড় বড় অঙ্কের জন্য পা হাত সব ব্যথা হয়ে গেছে। তাই? অবশ্য 9 নম্বর অঙ্কটা কিন্তু বড়ই আছে। প্লিজ আমাদের দিকে আজান দিচ্ছে, আমি এখন তো আস্তে আস্তে বড় বড় অঙ্ক করতে হবে। যত আমরা মানে পরের দিকে যাব তত সবগুলোই বড় বড় অঙ্ক থাকবে, বুঝতে পেরেছো? নয় নম্বর অঙ্কটা কিন্তু একটু বড়ই আছে। আমরা কি করব আজকে নাকি নেক্সট দিন করব? নেক্সট দিন। তোমরা কি আগের দুইটা বুঝতে পেরেছো? Yes ma'am. Yes ma'am. ভালোভাবে বুঝেছো? Yes ma'am. না Yes, ma'am. বুঝলে আমাকে Yes, আবার ma'am. বলো, আমি আবার বুঝাই দিব। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তোমাদের অঙ্কের হোমওয়ার্ক থাকবে এই দুইটা অঙ্ক, আবার তোমরা বুঝে বুঝে না দেখে করবে, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ম্যাম।
আচ্ছা আমরা তাহলে বাংলা ক্লাসে যাই। থাকা Hi, Hi, ma'am. এখন শেষ হয়ে যাবে। আচ্ছা আমরা কতদূর পড়েছিলাম? আমরা কাজের আনন্দ পর্যন্ত পড়েছিলাম, তাই না? Yes, ma'am. Yes, ma'am. মিস আপনি দিয়েছিলেন শূন্য স্থান আর প্রশ্ন। শব্দার্থ দিয়েছিলাম তাও। Yes, ma'am. শব্দার্থ প্রশ্ন তারপরে হচ্ছে খালি ঘর পূরণ। Hi, ma'am. আচ্ছা আজকে আমরা দেখবো, আমরা পড়বো, দেখো বাক্য লিখি। আমরা আজকে পড়বো বাক্য লিখি। তো এগুলো যেহেতু আমরা আগে পড়েছি, আমরা একটু দ্রুত পড়ে যাব। দেখো এখানে শব্দ দিয়ে বাক্য তৈরি করেছে। শব্দ দেখো, দাও, খাও, দিন, এগুলো বাক্য তৈরি করেছে। মা ভাত দাও, বাবা দুধ খাও, আমাকে বই দিন। এবং নিচে তোমাদের কি করতে বলেছে? এই তিনটা শব্দ দিয়ে তোমাদের নিজেদের বাক্য তৈরি করতে বলেছে। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে। বাকি দুইটা বাক্য তোমরা নিজেরা। আচ্ছা আমাকে অহন বলো তো, দাও দিয়ে একটা বাক্য বলো। আমাকে কলম দাও, এটা বাদ দিয়ে, বইয়েরটা বাদ দিয়ে তুমি একটা নিজে বাক্য বলো। মা ভাত দাও। এটা তো বইয়ে আছে। অন্য আরেকটা বলো। মিস আমি পারবো। আমি একে একে সবাইকে বলতে বলবো বাবা, তখন বলো। আমি এখন যাকে প্রশ্ন করেছি এখন আমাকে সে উত্তর দে। অন বলে ফেলো। পারবে না? নো ম্যাম। আচ্ছা তাহলে এবার টাইপ বলে ফেলো দাও দিয়ে। ওকে মিস। খাও বসি চাষে না। আব বাবা দুধ খাও। বইয়ে আছে, আমি তো বইটা বলতে নিষেধ করলাম। ও বাবা দুধ দাও। তুমি উলট পালট করে দিলে। আচ্ছা বলো। মিস কি বলছেন? তোমাকে আমি দাও দিয়ে, খাও দিয়ে এবং দিন দিয়ে বাক্য বলতে বলেছি। আচ্ছা আমি বলেছি যেগুলো বইয়ে লেখা আছে এইগুলো বাদ দিয়ে তোমরা নিজে বলবে। আমি পারবো। ম্যাম পারবো খাওয়ার দিন দিয়ে। আচ্ছা বলো। শুক্রবার ছুটির দিন। আচ্ছা তারপরে শুক্রবার হচ্ছে ছুটির দিন। দাও আমাকে কলা দাও। তারপরে হচ্ছে কে ম্যাম আমি খাও দিয়ে বলতে পারবো। আচ্ছা বলো। তুমি ভাত খাও। আচ্ছা এবার দেখো, এবার নিচে কি আছে? কি, কে, কখন। এটা দিয়ে তিনটা বাক্য দেওয়া আছে। কি দেখো, তোমার নাম কি, তিনি কে, কখন এসেছেন। তো এখানে দেখো একটা দেওয়া আছে, আরো একটা দেওয়া আছে কি দিয়ে, তুমি কি খাবে, এবং বাকি আছে কি, কে, কখন। এই দুইটা দিয়ে এবার আমাকে রায়াত একটা বলবে কে দিয়ে, এবং কখন দিয়ে আমাকে জাকি বলবে একটা। আচ্ছা আগে রায়াত বলে নাও কে দিয়ে। আমিও বলবো। বুঝলাম না রায়াত, আবার বলো। তুমি কে? ভেরি গুড। এবার জাকি বলবে আমাকে কখন দিয়ে। কখন? তুমি কখন এসেছো? ভেরি গুড, তুমি কখন এসেছো। যাও। এবার দেখো, এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো রাজুর আঁকা ছবি। রাজু একটি ছবি এঁকেছে, দেখি ছবিতে সে
কি কি এঁকেছে। তো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, দেখো আমরা কি দেখতে পাচ্ছি, গরু দেখতে পাচ্ছি, মানুষ, পালতোলা নৌকা, মাঝি, জেলে, গাছপালা, নদী, গ্রাম, এসব আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে বলছে দেখো রাজুর আঁকা ছবি দেখে বাক্য লিখি। প্রথম বাক্য আমরা দেখো একটা বাক্য লিখেছে এখানে, অর্থাৎ ছবিতে আমরা যা দেখতে পাচ্ছি সেটা থেকে আমাদের কি করতে হবে, 5টা বাক্য লিখতে হবে। তো প্রথম বাক্যটা কি লিখেছে, পাখি উঠছে। এবার দ্বিতীয় বাক্য কি হতে পারে, জেলে মাছ ধরছে, এটা একটা হবে। 3 নম্বরটা হবে কি, মাঝি নৌকা চালাচ্ছে। এবার দেখো 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে কি, 4 নম্বর আমরা বলতে পারি একজন লোক বড়শি ফেলে মাছ ধরছে। এটা তো বলে দিয়েছি, জেলে মাছ ধরছে। এবার দেখো এবার আমরা বলতে পারি এই যে কাঁধে একটা লোক কোথায় যাচ্ছে, হাঁটুরে। আমরা যারা কি করে হাটে জিনিসপত্র বিক্রি করতে যায় তাদের আমরা হাঁটুরে বলে থাকি, ঠিক আছে? বা আমরা বলতে পারি যে গরু ঘাস খাচ্ছে, ঠিক আছে? 5 নম্বরে আমরা আরো বলতে পারি নৌকা দিয়ে কি হচ্ছে, মানুষ পার হচ্ছে। অর্থাৎ আমরা এই ছবি দেখে আমরা যে কোনো 5টা বাক্য এখানে বললেই হবে, বুঝতে পেরেছো? এই 5টা বাক্য বললেই হবে। তোমরা কি করবে, হোমওয়ার্ক হিসাবে এই 5টা বাক্য তোমরা লিখবে রাজুর আঁকা ছবি থেকে। এবার গ্রাম ও শহর। গ্রাম ও শহর এর আগে আমরা 2বার রিপিট করেছি, এবার দিয়ে আমাদের 3বার হবে। দেখো তো আমরা গল্পটা কি, গল্পটা হচ্ছে আমিন একটা গ্রামের ছেলে, তাই না? আমিন একটা গ্রামের ছেলে, সে গ্রাম থেকে কোথায় এসেছে, শহরে বেড়াতে এসেছে। তো শহরে কার কাছে এসেছে, তার ফুপুর কাছে এসেছে, কারণ আমিনের ফুপু কোথায় থাকে, শহরে থাকে। তো আমিন যখন শহরে এসেছে, সে শহরে এসে শহরের বড় বড় দালান কোঠা, রাস্তাঘাট, গাড়ি, মানুষজন দেখে অবাক হয়েছে। আর মনে মনে কি ভেবেছে, মনে মনে ভেবেছে যে শহরে কত কিছু আছে। এবার বলছে যে আমিনের ফুপু কোথায় থাকে, বড় একটা দালানে থাকে। সেই দালানে কারা থাকে, আরো অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোনের নাম কি, তিথি। আমিনের ফুপু কি করেছিল, একদিন তিথিকে নিয়ে এবং আমিনকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল এবং সেখানে কি দেখেছিল, বাঘ, হরিণ, জিরাফ সহ আরো অনেক প্রাণী। আরেকদিন ফুপু কোথায় নিয়ে গিয়েছিলেন, আরেকদিন নিয়ে গিয়েছিলেন শিশু পার্কে। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লেগেছে। এবার বলছে এর কয়েক মাস পর তিথি এবং তার মা কোথায় গিয়েছিল, আমিনদের বাসায় গিয়েছিল, অর্থাৎ গ্রামে। আমিনদের বাড়ি হচ্ছে কোথায়, গ্রামে। তো তিথি আর তার মা কয়েক মাস পর কোথায় গিয়েছিল, আমিনদের বাড়ি বেড়াতে গিয়েছিল। তাদের বাড়ির পাশে কি আছে, পুকুর আছে। পুকুরে অনেক হাঁস ভেসে বেড়ায়, প্যাক প্যাক করে ডাকে। দেখে তিথির আনন্দ হয়। তিথি যেহেতু শহরে মানুষ, সে কিন্তু শহরে এসব দৃশ্য দেখতে পায় না, তাই গ্রামের এসব দৃশ্য দেখে তার কিন্তু খুব ভালো লাগে। এবার বলছে তিথির মামাতো ভাই আমিন। আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর পাড়া বলতে যে জায়গায় কুমোরেরা মাটি দিয়ে মাটির তৈরি হাঁড়ি পাতিল বিভিন্ন ধরনের জিনিস বানায়, অর্থাৎ মাটি দিয়ে পুতুল, হাঁড়ি পাতিল বলো, বিভিন্ন ধরনের খেলনা বলো, এসব যারা মাটি দিয়ে বানায় তাদেরকে কুমোর বলে। আর এই কুমোরেরা যে স্থানে বাস করে, সেই বাস করা স্থানটাকে কি বলা হয়, পাড়া বলা হয়। আমরা যেমন একটা গ্রামে বাস করি অনেকে, তেমন তারাও কিন্তু একটা পাড়ায় বাস করে। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। সে যখন কুমোরকে দেখলো যে তারা মাটি দিয়ে অনেক কিছু বানাচ্ছে, তখন কিন্তু তিথি কি করলো, মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করলো। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম একরকম, তিথিদের শহর আরেক রকম। অর্থাৎ গ্রাম আর শহরের মধ্যে কিন্তু অনেক তফাৎ।
গ্রামে কি, গ্রামে অনেকগুলো গাছপালা থাকে, গ্রামের মানুষ সহজ সরল হয়। তারা কি করে, তারা তাদের শস্য ক্ষেতে বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করে। গ্রামে বড় বড় নদী থাকে, সেই নদীতে নৌকা থাকে এবং গ্রামের বাড়িগুলো ছোট ছোট হয় সাধারণত। এবং শহরে কি থাকে, শহরে অনেক বড় বড় দালান কোঠা থাকে, অনেক গাড়ি থাকে, অনেক মানুষ থাকে। শহরে এইরকম গ্রামীণ মানে গ্রামের মতো এইরকম দৃশ্য কিন্তু দেখা যায় না। এবার দেখো শব্দার্থ। শব্দার্থ হচ্ছে চিড়িয়াখানা, যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। শিশু পার্ক, শিশুদের বিনোদনের জায়গা। কুমোর, যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি, যারা চাষ করে। এবার দেখো আবার বলছে বাক্য লিখি। শহর, দালান, পুকুর, মাটি, এগুলো দিয়ে কি করতে হবে, বাক্য লিখতে হবে। শহর, যেমন তিথি শহরে থাকে। দালান, শহরের দালানগুলো অনেক বড়। পুকুর, পুকুরে অনেক মাছ আছে। মাটি, মাটি দিয়ে কুমোর হাড়ি বানায়। এবার দেখো নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। তো শব্দগুলো আগে আমরা পড়ে নিই। ব্যাকপ্যাক, গ্রাম, পুকুর, মাস, আনন্দ, সাথে। দেখো কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়ি বেড়াতে গেলেন। তিথির মামা গ্রামে থাকেন, তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়, দেখে তিথির আনন্দ হয়। এবার বলছে দেখো, আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে। তাহলে আমিন কি কি দেখে অবাক হয়েছিল, বড় বড় দালান কোঠা, গাড়ি এবং অনেক মানুষ দেখে অবাক হয়েছিল। তিথির কেন গ্রাম ভালো লাগে, কারণ তিথি গ্রামে এসে অনেক সুন্দর পরিবেশ পায়, যেখানে কি হয়, কুমোরেরা মাটি দিয়ে হাঁড়ি তৈরি করে, নদীতে বা পুকুরে হাঁস কি করে প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। এই দৃশ্যগুলো দেখতে তিথির ভালো লাগে, তাই তিথির গ্রাম ভালো লাগে। এবার বলছে গ্রাম ও শহরের মধ্যে মিল ও অমিল বলি। এবার বলছে গ্রামে কি আছে, শহরে কি আছে। গ্রামে কি আছে এবং শহরে কি নেই, অর্থাৎ গ্রাম এবং শহরের মধ্যে মিল কোনগুলো এবং অমিল কোনগুলো, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আজকে আমরা আরো একটা নতুন পড়া পড়বো। দেখো আমরা আজকে নতুন একটা কবিতা পড়বো, প্রজাপতি। কবিতার নাম কি, প্রজাপতি। লিখেছেন কে, কাজী নজরুল ইসলাম। প্রজাপতি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই, এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। কোথায় পেলে এমন রঙিন পাখা, তুমি তুলতুলে বন ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও। মধু দাও, দাও পাখা, দাও সোনালি রূপালি পরাগ মাখা। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। তাহলে এখানে বলছে যে প্রজাপতিকে বলা হচ্ছে যে প্রজাপতি প্রজাপতি তুমি এমন রঙিন পাখা কোথায় পেলে। প্রজাপতি আমরা দেখতে পাই না, আমরা কি দেখেছি প্রজাপতি? Yes. Yes, ma'am. প্রজাপতির গায়ে কিন্তু একরকম থাকে না সবটা, তাই না? অনেক প্রজাপতির গায়ে কিন্তু অনেক রকম রং মানে রাঙানো থাকে এবং কি বিভিন্ন ধরনের অংশ বিশেষ থাকে, যেগুলো এক একটা এক এক রকম, তাই না? এখানে প্রজাপতিকে বলা হয়েছে যে তুমি এমন সুন্দর সুন্দর রঙিন পাখা কোথায় পেলে। টুকটুকে লাল নীল, মানে কোন প্রজাপতি দেখতে টুকটুকে লাল, কোনোটা নীল বা কোনোটা হচ্ছে যে সোনালী কালার ঝলমলে। তো এইরকম সুন্দর পাখাগুলো তুমি কোথায় পেলে। এবার বলছে যে তুমি টুলটুলে বনে মধু খাও, অর্থাৎ যে বনে অনেক ফুল ফুটে থাকে সে বনে কি করে মধু খাও, এবং কি করো আমার বন্ধু হয়ে আমাকে মধু দাও, তোমার পাখা দাও সোনালী রূপালী পরাগ মাখা পাখাগুলো আমাকে দাও। কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। তো এবার দেখো আমরা শব্দ শিখি। পাখা অর্থ কি, ডানা। সোনালী অর্থ সোনার মতো রং। পরাগ কি, পরাগ হলো ফুলের রেণু। তাহলে
আবার আমি বলছি, দেখো পাখা অর্থ ম্যাম ডানা। বলো। এটা আমাদেরকে 4 লাইন দেন। হ্যাঁ, এটা তো 4 লাইন দেবই। ওকে মিস। দেখো, এটা শব্দ কি? পাখা অর্থ ডানা, সোনালী অর্থ সোনার মতো রং, পরাগ অর্থ ফুলের রেণু। এবার দেখো বলছে, ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা বসাই। ম্যাম বলো। আপনি যে কবিতাটা পড়াইলেন ওই কবিতা আমার তাহলে বেশি লাইন নিলেও কোনো সমস্যা নেই, কেন নয় কবিতা আমার মুখস্থ। তাই? আচ্ছা ঠিক আছে, এবার দেখো, এবার ডান পাশ থেকে শব্দ নিয়ে কি বলেছে? খালি জায়গায় বসাই। তো ডান পাশে কি কি শব্দ আছে আমরা একটু পড়ে নিই। ডান পাশে শব্দ আছে বনে, প্রজাপতি, টুকটুকে। তাহলে দেখো, রুমি ড্যাশ লাল জামা পরেছে, তাহলে এখানে কি হবে? তুমি টুকটুকে ইয়েস, রুমি টুকটুকে লাল জামা পরেছে। এবার বলছে ফুলে ফুলে ড্যাশ উঠছে, তাহলে কি উঠছে? প্রজাপতি উঠছে। ফুলে ফুলে প্রজাপতি উঠছে। এবার বলছে ড্যাশ কত রঙের ফুল ফুটেছে, বনে বনে রঙের কত ফুল। রঙের ফুল ফুটেছে। এবার বলছে যে দাগ টেনে মিল করি। তাহলে দেখো, এ পাশে বাম পাশে আছে টুকটুকে, টুলটুলে, রঙিন, এবং ডান পাশে আছে টুকটুকে পাখা, লাল। লাল, বন ফুল। তাহলে আমরা মিল করি, দেখো টুকটুকে লাল, লাল টুকটুকে লাল। টুলটুলে বন তুলে ফুল। বন ফুল। তুলে বন ফুল। এবার হবে রঙিন রঙিন পাখা। পাখা। রঙিন পাখা। এবার দেখো, বলি ও লিখি, প্রজাপতির পাখা কেমন? আমরা কেমন পড়লাম প্রজাপতির পাখা? প্রজাপতির পাখা রঙিন। খুব সুন্দর। ইয়েস, প্রজাপতির পাখা হচ্ছে রঙিন। এই যে দেখো, এখানে আছে প্রজাপতির পাখাটা কেমন? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা, বা রঙিন পাখা, বা এক কথায় আমরা বলতে পারি কি? রঙিন পাখা। এবার প্রজাপতি কোথা থেকে মধু খায়? প্রজাপতি ইয়েস, বন থেকে ফুলের মধু খায়। কবি প্রজাপতির কাছ থেকে কি কি চেয়েছেন? আমরা কি কি বললাম? কবি কি কি চেয়েছেন? সোনালী রূপালী পর্ণা। কবি প্রজাপতির কাছে চেয়েছেন তার বন্ধু হতে, এবং মধু চেয়েছেন, তার সাথে চেয়েছেন কি? তার সোনালী রূপালী রঙিন পাখা। বুঝতে পেরেছো? তাহলে কবি প্রজাপতির কাছ থেকে কি চেয়েছেন? প্রজাপতির কাছে আগে তার বন্ধু হতে চেয়েছেন, এবং তারপরে তার কাছ থেকে মধু, সোনালী রূপালী রঙিন পাখা চেয়েছেন। এবার বলছে মিলিয়ে মিলিয়ে শব্দ লিখি। এখানে দেখো লেখা আছে আঁকা বাঁকা, তারপরে কি লেখা আছে? ফাঁকা ফাঁকা। এবার দেখো আছে ফুলে ফুলে, তারপরে কি হবে? ফুলে ফুলে দুলে দুলে। ইয়েস, ফুলে ফুলে দুলে দুলে। বনে বনে, খানে খানে। বনে বনে ফুলে ফুলে। বনে বনে ফুলে ফুলে। হেসে বনে হেসে, বনে খানে খানে। হেসে হেসে, কেসে কেসে। কেসে কেটে কেটে। রেগে রেগে। কেসে কেসে। ইয়েস, অর্থ যেগুলো দেওয়া আছে এগুলোর সাথে মিল করে সবগুলো বলতে হবে, ঠিক আছে? এগুলোর সাথে সবগুলোই মিল করে বলতে হবে। তাহলে আমাকে কি কবিতাটা আরো একবার বুঝিয়ে দিতে হবে, নাকি তোমরা সবাই বুঝতে পেরেছো? তাহলে আমাদের আপনি যে প্রশ্নগুলো দিয়েন না, প্রশ্ন- প্রশ্নগুলো বেশি করে দেন। প্রশ্নগুলো দেব না? কেন? Yes, me. এমনি হাত ব্যথা হয়ে যায় লিখতে লিখতে একদম। আমি তো অন্য পড়ার দিব না, পুরনো গুলো তো দিব না, আজকে নতুন গুলো হোমওয়ার্ক দিব। আর ওই পাশে হচ্ছে গণিতের 2টা অঙ্ক, বেশি তো না। ওকে ম্যাম। ওকে ম্যাম। অঙ্কের হচ্ছে যে 2টা অঙ্ক করালাম সে 2টা অঙ্ক। আর বাংলার কি করবে? এই 4 লাইন কবিতা না দেখে লেখার চেষ্টা করবে। তার সাথে কি লিখবে? শব্দার্থ, এই যে ফাঁকা ঘর,
আর এই প্রশ্নগুলো আর এই যে মিলিয়ে শব্দ বেশি বেশি নাই তো, 3টা করে আছে সবগুলো। ঠিক আছে, কারণ Okay, ma'am. অঙ্ক কিন্তু বেশি নাই, যে কারণে আমি এইদিকে একটু দিয়ে দিলাম। অঙ্ক বেশি থাকলে আমি অর্ধেক দিতাম। সবাই কি বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes. আচ্ছা, আমাদের ক্লাস তাহলে আজকে এ পর্যন্তই। আমি এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। তোমরা ব্যাকড্রপ চেঞ্জ করবে, ইমোজি দিবে, যার যেটা খুশি সেই সেটা করবে। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, প্রথমে আছো অহন, Yes, ma'am. জাকি, Yes, ma'am. তাইফ, Yes, ma'am. ফাবিহা নেই, তারপরে আছে রায়াত। Yes, ma'am. আচ্ছা, কি খবর? আমার ছেলেরা সবাই কত ভালো হয়ে গেছে, আজকে কেউ ইমোজি দিচ্ছে না কেন? আবার কি মন খারাপ? আচ্ছা, আমরা সবাই লিভ নিয়ে নিই। Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, ma'am.